মুঠে মুঠে লাল সালাম মানিক সরকার আপনার যারা মুঠে মুঠে লাল সালাম মানিক সরকার সম্মানীয় সভাপতি মঞ্চে আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আসাম রাজ্যের প্রথম সারির নেতৃত্ব, বিশেষভাবে উপস্থিত আছেন এই নির্বাচনে বরপেটা কেন্দ্রে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পক্ষে যিনি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন কমরেড মনোরঞ্জন তালুকদার আপনাদের সামনে কিছুক্ষণ আগে কথা বলেছেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ, মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, আপনাদের আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার আগে 6 জন বক্তা আপনাদের সামনে কথা বলেছে। স্বাভাবিকভাবে বিস্তৃত পরিসরে এই নির্বাচনের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষিত হয়েছে। আমার পক্ষে এই পরিস্থিতিতে নতুন করে কথা বলতে গেলেও কিছু চর্বিত চর্বণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে এই সভাকে দীর্ঘায়িত না করে আমি আমার কথা সীমাবদ্ধ রাখবার চেষ্টা করি। আমি যে কথা দিয়ে শুরু করতে চাইছি, আমাদের দেশে 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 51-52 এই 2 বছর মিলিয়ে আমরা এবার যে নির্বাচনে যাচ্ছি 2024 18তম নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের পর একটা ব্যতিক্রমী গুরুত্ব তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। এর আগে এরকম আরেকটা নির্বাচন হয়েছে 1977 সালে। 75-এ জরুরি অবস্থা জারি হয়েছিল, গণতন্ত্র আক্রান্ত হয়েছিল, সংবিধান আক্রান্ত হয়েছিল, নাগরিক অধিকার স্বাধীনতা আক্রান্ত হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, এমনকি শাসক দলের নেতৃত্বের একটা অংশ কারারুদ্ধ হয়েছিল। এই পরিস্থিতিতে আকস্মিকভাবে 77-এর লোকসভা নির্বাচনের ডাক দেওয়া হয়েছিল। ভিন্ন ধরনের বিশ্লেষণ, হিসেব নিকাশ, আমি সেখানে যাচ্ছি। এই নির্বাচনে জেলখানা থেকে নেতৃত্ব দুটো স্লোগান দিয়ে বেরিয়েছিল: গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা পুনঃস্থাপন করতে হবে। অন্য কোন দাবি আমাদের সামনে এই নির্বাচনকে ভিত্তি করে নেই। এই দুটো মূল লক্ষ্য বাস্তবায়িত করতে না পারলে পর আমাদের বেঁচে করতে থাকাই কঠিন হয়ে যাবে। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে, নির্বাচনী সংগ্রামের ইতিহাসে 77-এর লোকসভা নির্বাচন নূতন অধ্যায়ের সংযোজন করে নতুন সরকার তৈরি হয়, অকংগ্রেসী সরকার। কিন্তু তিনি অন্যতম নেতা হিসেবে কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিকল্প রাজনৈতিক দলও তৈরি করেছে। সেই নির্বাচনের পর থেকে মাঝে অনেক জল গড়িয়েছে,
গঙ্গা, গোমতী, ব্রহ্মপুত্রের বুক দিয়ে অনেক নির্বাচন হয়েছে, অনেক সরকারের আদল বদল হয়েছে, কিন্তু এবারকার নির্বাচন যে কথা শুরু করেছে, এই সভায় উপস্থিত আমি শুনতে শুরু করেছিলাম, আমার আজ পর্যন্ত কমরেড মনোনন্দ আমাদের প্রার্থী, তাদের সবার কথা আমি শুনেছি, সবাই কথাগুলো বলার চেষ্টা করেছে। এই নির্বাচনের দুটো মূল কথা, দেশ রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। সংবিধানের মূল অন্তর্ভুক্ত বিষয় গণতন্ত্র, এবং এটাকে আরো ব্যাখ্যা করে বললে পরে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, তার সাথে যুক্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যার কথা কমরেড উদ্ধব বর্মন উল্লেখ করার চেষ্টা করেছে। এর সাথে যেটা গুরুত্বপূর্ণ, নবগঠিত ভারতবর্ষ আর যাতে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নামে বিভক্ত হতে না পারে, তার জন্য তার ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতার মতাদর্শ আমাদের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্ম চর্চা রাষ্ট্র সভা, দেশ সভা, রাষ্ট্রের কোন ধর্ম থাকবে না, ধর্মের ভিত্তিতে কোন রাজনৈতিক দল হবে না, ধর্মের কথা বলে কেউ ভোট চাইতে পারবে না, ধর্মের কথা বলে ভোট নিয়ে কেউ যদি নির্বাচিত হয়, মামলা হলে পর, প্রমাণ করতে পারলে পর, তথ্য সহ, তাহলে যিনি নির্বাচিত হলেন তার নির্বাচন বাতিল হয়ে যাবে। যাকে পরাস্ত করে নির্বাচিত হলেন, হয় তাকে জয়ী বলে ঘোষণা করা হবে, অথবা বিচারক মন্ডলী ইলেকশন কমিশনকে নির্দেশ দেবেন নতুন করে এই কেন্দ্রের নির্বাচন করতে হবে। 52 সালের পর থেকে এই ধরনের ঘটনা বহু ঘটেছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যে শিক্ষা, এবিসিডি 1 2 3 4 এগুলো দিয়ে তারা শুরু করে, মা মাসির মধ্যে ফারাক বুঝে না, বাবা কাকা লেখার মধ্যে ফারাক বুঝে না। ধর্ম নিরপেক্ষতার নীতির মধ্যে পরিষ্কার ভাবে বলা হয়েছে, এই ছোট ছোট ছেলে মেয়েদের পাঠ্য পুস্তকের মধ্যে ধর্মের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করবে না। এই পোকাটা ঢুকিয়ে দিও না, তাকে প্রথম মানুষ হতে সাহায্য করো, বড় হোক, ভালো মন্দ বুঝো, বিচার বিবেচনা করে যদি সে ধর্ম করতে চায় সে ঠিক করবে কোন ধর্ম করবে, কোন ধর্ম করবে না। আপনি চাইলে ধর্ম পরিবর্তন করতে পারে। বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু সেই ধর্ম পরিত্যাগ করে তিনি বুদ্ধ ধর্মের অনুসারী হন, হাজার হাজার দলিত মানুষকে সঙ্গে নিয়ে। তার ক্ষোভ, তার বিক্ষোভের মূল ভিত্তি হচ্ছে কিভাবে এই ধর্মের সঙ্গে থেকে আমরা পেছনে পড়া মানুষ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সম্মান, যে ধর্মে জড়িত, ওই হিন্দু ধর্মের যার চালক, বাহক, নিয়ন্ত্রক, তারা তো আমার কথা শুনে না, গুরুত্ব দেয় না, তাহলে ধর্ম করে আমার কিনা। তারই নেতৃত্বে হাজার হাজার মানুষ হিন্দু ধর্ম পরিত্যাগ করে আমরা বুদ্ধ ধর্মের অনুসারী হন। তিনি যে সংবিধান রক্ষা করার কথা বলছি, স্বাধীনতার পর আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রায় 2.5 শতাধিক সদস্য, তাদেরকে নিয়ে তৈরি হয়েছে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। সেখানে তার যে আপনার এই সংবিধানের খসড়া তৈরি করার কমিটি, সেই কমিটির তিনি ছিলেন সভাপতি। আমি তার কথা বলছি। এবং তিনি কি বলেছেন, আপনি চাইলে ধর্ম করতে পারেন, যদি মনে করেন ধর্ম করবেন না, কোনো আপত্তি নেই। আমাদের দেশের সংবিধানে ধর্ম না করলে অথবা ধর্মান্তরিত হলে, নতুন কোনো ধর্ম নিলে তার নাগরিক অধিকার যাবে না, ভোটের অধিকার যাবে না। আমি এই বিষয়টা একটু বাড়িয়ে বললাম। উপলব্ধি এই যে
ধর্ম নিরপেক্ষতার মতাদর্শতার মূল উদ্দেশ্য কি? আর ভাগ না, আর বিভাজন না। এমনি তো বিষম বৃক্ষ রোপণ করে হিন্দুস্তান পাকিস্তান হলো, পাকিস্তান আবার ভাগ হলো, বাংলাদেশ হলো, একটা দেশ 3 টুকরো হয়ে গেল। এবং আমাদের লক্ষ্য ছিল ভারতবর্ষকে যাতে আর কেউ টুকরো করতে না পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এবারকার নির্বাচনে এই কারণেই প্রশ্ন আসছে, দেশকে রক্ষা করতে চান? দেশকে রক্ষা করতে গেলে পর যে সংবিধান দেশের মানুষ নিজেরা তৈরি করেছে, নিজেরা হাতে তুলে নিয়েছে, এবং যে সংবিধানকে হাতে নিয়ে এই দেশ, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, যারা নির্বাচিত হয়ে সংসদে যায়, সেখান থেকে সরকার তৈরি হয়, তাদের হাতে এই সংবিধান তুলে দিয়ে এই সংবিধানকে ভিত্তি করে দেশ পরিচালনা, সরকার পরিচালনার কথা বলছে। সেই সংবিধান যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা যাবে না। দেশ আর সংবিধান যদি রক্ষা করা না যায়, বেঁচে বলতে থাকার জন্য ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলি মানুষের মৌলিক চাহিদা। এগুলো কি করে পূরণ করবো? এগুলো পূরণ করবার জন্য কথা বলবার অধিকার চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই, বিকল্প কর্মসূচি উপস্থিত করার অধিকার চাই, সরকার যদি এগুলি না করে তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকার চাই, আন্দোলন সংগ্রাম করার অধিকার চাই। এটার উপর যদি দেখা যায় আরো আক্রমণ সংগঠিত করার চেষ্টা করে, তাহলে একে উচ্ছেদ করা ছাড়া, সরকার থেকে তাকে ফেলে দেওয়া ছাড়া, নতুন সরকার তৈরি করা ছাড়া বিকল্প নাই। এগুলো সব গণতান্ত্রিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত। কাজে সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই কারণেই সংবিধান এবং দেশ সমান, এই গুরুত্ব নিয়ে এবারকার নির্বাচন আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের বেঁচে থাকতে গেলে পর আমি যে কথাগুলো বললাম, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি জানাচ্ছে, এই ভুল বিষয়গুলোকে এক পাশে রেখে দিয়ে যত চিন্তা করি, জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষের কেবল ক্ষমতার বাইরে চলে গেছে। আমি লক্ষ্য করছি এই সভাটিতে আমাদের মায়েদের বোনদের উপস্থিতি উল্লেখ করার মতো অভিনন্দনযোগ্য। এটা একটা ইঙ্গিত বহ। আমি মা বোনদের বিশেষ করে অভিনন্দিত করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। এই মূল্য বৃদ্ধি সবচেয়ে বেশি বিধ্বস্ত হচ্ছেন ঘরে ঘরে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, যেগুলো ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের পরিবার। আমরা জিজ্ঞেস করি প্রধানমন্ত্রী গত 14ই বৈশাখ দিল্লিতে আপনাদের দলের হেডকোয়ার্টারে বসে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করবার ডাক দিয়ে যে নির্বাচনী ইস্তার উপস্থিত করেছেন, সেই ইস্তারে আপনি 41 থেকে 42 মিনিট কথা বলেছেন। গোটা বক্তৃতা আমি শুনেছি। সেখানে তো এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কোনো কথা বলেননি। এটা নিয়ন্ত্রণ কি করে করবেন? কোনো বিকল্প প্রস্তাব নেই। বিজেপির লোক যারা আপনাদের কাছে ভোট চাইতে আসছেন, তারা এই সম্পর্কে কিছু বলছেন না। জিজ্ঞেস করলে অনেকেই বলবার চেষ্টা করেন এটা পারবে, এটা মেনে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। কে বলেছে বিকল্প? বিকল্প সরকার তৈরি করবার যে আহ্বান ইন্ডিয়ান লোকের তরফ থেকে দেওয়া হয়েছে, তার অন্তর্ভুক্ত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, যার প্রার্থী আপনাদের বরপেটা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছে। আমাদের কাছে বিকল্প আছে। আমরা কি বলছি? আমরা প্রথম থেকে বলছি, এখনো বলছি, কালোবাজারি বন্ধ করুন, বেআইনি মজুতদারি বন্ধ করুন, মজুদ ভাঙুন। যারা মজুতদারি করছে দল, মত, চেহারা না দেখে, ধর্ম, বর্ণ না দেখে তাদেরকে জেলখানায় পড়ান। এটা একদিকে করতে হবে। আরেকদিকে বাজারের দাম কমাতে গেলে পর আমাদের যে রেশনিং ব্যবস্থা, তাতে নিত্যদিন প্রয়োজন এরকম অত্যাবশ্যক 13টা, 14টা, 15টা সামগ্রী সস্তায় একদমে কেন্দ্রীয় সরকার থেকে ভর্তুকিতে কেন বন্টন করা যাবে না? বন্টন করুন। এটা যদি করা যায় তাহলে পর এই 13টা, 14টা, 15টা সামগ্রীর দাম বাজার থেকে কমবে, মানুষ এখান থেকে কিনবে, দোকানদার বুঝবেন
এই জিনিস বেশি দামে বিক্রি করলে আমার কাছ থেকে কেউ কিনবে না। অতি মুনাফার লোক দিয়ে আমি এটা করছিলাম। রেশন এখন সস্তায় পাচ্ছে, কেন মানুষ আমার দোকানে আসবে? স্বাভাবিক কারণে তারাও বাধ্য হবে অতি মুনাফার পরিবর্তে কম মুনাফায় আরো কম দামে সস্তায় এই জিনিস বিক্রি করে রেশনের দোকানের সঙ্গে প্রতিযোগিতা অবতীর্ণ হতে, এবং এই প্রতিযোগিতা যত বাড়বে আমরা যারা সাধারণ মানুষ ভোক্তা আমাদের সুবিধা হবে। জবাবকে কোথেকে ভর্তুকির টাকা আসবে? কারণ বড় বড় পুঁজিপতি যারা টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফতলাল, জয়েন, রিলায়েন্স, আম্বানি, আদানি, নরেন্দ্র মোদীর বন্ধু, তাদের স্বার্থে দিবারাত্রে কাজ করছেন আপনারা। লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দিচ্ছেন আমদানি রপ্তানিতে। তারা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সাধারণ গরিব ব্যাংক থেকে ঋণ নিলে পর টাকা সময় মতো দিতে না পারলে পর তার জমি জমা সমস্ত ব্যাংক লুট করে নিচ্ছে। তাদের কেশারকে স্পর্শ করছে না, তাদেরকেই বরং নরেন্দ্র মোদীর সরকার এখান থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি তাদের উপর কর বসান, যার যত বেশি টাকার সম্পত্তি তার উপর ততোধিক করুন। সেই টাকা এনে এই টাকা কাজে লাগিয়ে এই 13টা 14টা অত্যাবশ্যক সামগ্রী ভর্তুকিতে দেওয়ার জন্য সমস্ত টাকা সেখানে ব্যবহার করুন, এবং তাতে গিয়ে আপনার সাধারণ যে বাজেট তার উপর তো হাত দেওয়া প্রয়োজন হবে না। জিনিসের দাম কমবে। কে বলেছে জিনিসের দাম কমানো যায় না? আমরা আপনাদের যেটা বলতে চাইছি, নতুন সরকার তৈরি হলে বিজেপিকে পরাস্ত করে ইন্ডিয়ান ব্লকে সেই সরকারের এই জিনিসপত্রের দরদাম কমাবার অন্যতম প্রধান প্রতিশ্রুতি। এটা কমাতে গেলে পর আমরা যে কথাগুলো বললাম এর কোনো বিকল্প নাই, এবং এটাই পর এটা করতে হবে। এটা করার জন্য আমরা ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের সরকার তৈরি হলে পর তার উপর চাপ সৃষ্টি করব। মনোরঞ্জন তালুকদার তাকে জিতিয়ে পাঠানোর পর ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের সরকার তৈরি হলে পর চুপচাপ বসে থাকবেন না, সেই সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। এই পদ্ধতিতে জিনিসের দাম কমাবার ব্যবস্থা গ্রহণ করবেন। বেকার সমস্যা ভারতবর্ষের 18 থেকে 35 বছরের ছেলে মেয়ে যারা আছে তারাই যুবক। আমাদের দেশে 140-41 কোটি মানুষ, এদের মধ্যে 66% এবং পৃথিবীতে আর কোন দেশে এত বিরাট সংখ্যক এই বয়সের ছেলে মেয়ে নাই, এমনকি চীনেও নাই। এই জায়গায় আরেকটা তথ্য কি, এই যে 18 থেকে 35 বছরের কথা বললাম, তাদের মধ্যে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করে পাশ করে বসে আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অন্যান্য শিক্ষায় শিক্ষিত হয়েছে। এরকম যারা তাদের 83% বেকার, কাজ নাই। লেখাপড়া আপনার অনাহারে থেকে অভুক্ত থেকে আপনার ছেলেকে মেয়েকে পাশ করিয়েছেন। স্বপ্ন কি, আমার যখন বয়স হবে আমার তো কাজ করার কোনো ক্ষমতা থাকবে না। এই যে হাত পেটা খেয়ে তাকে শিক্ষিত করলাম, সে চাকরি পাবে, রোজগার করবে, আমার বয়স বৃদ্ধের সময়ে তারাই আমাদের দেখবে কোথায়, কত কাজই নাই, তত চাকরির বয়সেই চলে যাচ্ছে। কে কাজ দেবে? দেশ কে করবে? 70 বছরের বৃদ্ধ দেশ গড়বে? 65 বছরের বৃদ্ধ দেশ গড়বে? 18, 19, 20, 21, 22, 23, 25, 30, 35, 40 তাদের কর্মক্ষমতা আছে, তাদের দেশ গড়ার আকাঙ্ক্ষা আছে, দেশপ্রেম আছে, লেখাপড়া শিখেছে, অর্ধ শিক্ষিত আছে, কম শিক্ষায় শিক্ষিত আছে। সবটা মিলিয়ে এই যে বিরাট যুব শক্তি, তাকে কাজে লাগাবার পরিকল্পনা কে গ্রহণ করবেন? কেন্দ্রের সরকার, রাজ্য এবং কেন্দ্র মিলে এই শক্তিকে কাজে লাগিয়ে মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ, মানব সম্পদ, এই 3-4 সম্পদকে একসাথে করে ঠিক ভাবে যদি এগিয়ে যাওয়া যায়, এই পৃথিবীতে এখন 195টা রাষ্ট্র আছে। এই 195টা রাষ্ট্রের মধ্যে প্রথম 5 থেকে 7টা রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কে বলছে পারবে? আলবাত পারবে, কিন্তু একে তো কাজেই লাগাচ্ছে না, কাজেই লাগাচ্ছে না। এই যে নির্বাচনী ইশতেহার প্রধানমন্ত্রী উপস্থিত করলেন 1 বৈশাখ 2014 সালে, তিনিই তো প্রথম প্রতিশ্রুতি আমাদের যুবকদেরকে মাথা ঘুরিয়ে দিয়েছিলেন। আমার আগে
অনেকেই তো কেন্দ্রের সরকার তৈরি করেছেন, বিশেষ করে কংগ্রেস। বেকার সমস্যা বাড়িয়েছে, আপনাদের সমস্যার সমাধান করেনি। একবার ভোট দিন, 5 বছর সুযোগ দিন, বছরে 2 কোটি করে নতুন চাকরি দেব। এখন যা হচ্ছে হচ্ছে তার বাইরে, তাহলে 5 বছরে 10 কোটি যদি দিয়ে দিতে পারে তাহলে তো বেকার থাকবে না। বিশ্বাস করুন। আর যদি না করে 5 বছর পর ভোট চাইবো না, যদি চাইও আমাদের ভোট দেবেন না। দারুণ কথা। যুবকরা বিস্মিত হয়েছেন, এরকম কথা তো কেউ বলেন। 10 বছর 2019 সাল লোকসভা নির্বাচনে যা প্রতিশ্রুতি 2014-তে দিয়েছিলেন, কতটা পালন করলেন? কেন করলেন না? কোথায় সমস্যা? প্রধানমন্ত্রী বলেননি তো। এখন 24-এর নির্বাচনে এসে আবার 5 বছরের জন্য রঙিন স্বপ্ন ছাড়াবার চেষ্টা করছেন। এই যে বেকারি জাতীয় জ্বলন্ত সমস্যা, বিরাট শক্তি, এটা ধ্বংস হয়ে যাচ্ছে, কাজে লাগাবার ব্যবস্থা হচ্ছে না। একটি কথা নাই, একটি কথা নাই। পুঁজিবাদী ধনতান্ত্রিক ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ না হবে, বেকার সমস্যা শতভাগ পূরণ করা কঠিন। কিন্তু যেভাবে আমাদের দেশে বেকারের সংখ্যা বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কমিয়ে আনা যায়। বেকার সংখ্যা বৃদ্ধি, এটাকে একটা ব্যবস্থার মধ্যে আনা যায়। কিভাবে সম্ভব? কেন্দ্রীয় সরকারের দপ্তরে লক্ষ লক্ষ পদ শূন্য পড়ে আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বর্ষ, তার 10 বছরের শাসনে গত 50 বছর আমাদের ভারতবর্ষে বেকার সমস্যার বাৎসরিক বৃদ্ধিকে হার সমস্ত কিছু উঠে নিয়ে রেকর্ড মান করে বিরাট সংখ্যক বেকার বাহিনী তৈরি করছে, যার হিসাব আমি আপনাদের সামনে তুলে দিলাম। এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দপ্তরে বসে এই হিসাব তৈরি হয়নি। আন্তর্জাতিক পরিসরে বছর বছর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, আমাদের দেশও তথ্যাদি অনুসন্ধান করে এগুলি মানুষের সামনে উপস্থিত করে। এমন কিছু প্রতিষ্ঠান নিরপেক্ষ, তাদের দেওয়া তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি। আমরা কি বলছি? শূন্যপদ কেন পূরণ করছে? কেন্দ্রের শূন্যপদ পূরণ করো। রাজ্যে রাজ্যে যে সরকারগুলো, বিশেষ করে বিজেপি সরকার চালাচ্ছে, আপনাদের আসাম আছে, আমাদের ত্রিপুরায় আছে। আমরা শুধু বিজেপি শাসিত রাজ্যের সরকারের কথা বলছি, যে কোনো দলের রাজ্যের সরকার চালায়। শূন্যপদ তাদেরকে পূরণ করতে বলুন। কেন্দ্র নিজের পূরণের ভূমিকা না নিয়ে রাজ্যের উপর তো আপনি চাপ সৃষ্টি করতে পারেন না। কেন্দ্র রাজ্য একসাথে মিলে এই শূন্যপদগুলি পূরণ করুন। এই শূন্যপদগুলো যদি পূরণ করা যায়, এখানেই তো 1.5 থেকে 2 কোটি শূন্যপদ পড়ে আছে, আরো বেশি হতে পারে। দ্বিতীয়ত আমরা যেটা করছি, নিয়মিত নিয়োগ করুন, অস্থায়ী নিয়োগ না। চায়ের দোকানে চা খেয়ে কাপটা যেমন ফেলে দিয়ে চলে আসেন, তার জন্য আপনার যেমন কোনো মায়া মমতা থাকে না। এখন নতুন পদ্ধতি চালু হয়েছে, নিয়মিত নিয়োগ না, স্থায়ী নিয়োগ না। 8 মাস, 9 মাস, 10 মাস, 12 মাস, 14 মাস গেলে পরে আবার নতুন করে চুক্তি। তার অর্থ কি? আপনার গণতান্ত্রিক অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার, চাকরি ইত্যাদি রক্ষা করার অধিকার, মৌলিক অধিকার, এগুলো হরণ করে দিচ্ছে। আমরা বলছি এটা চলবে না, এটা বন্ধ করো। তৃতীয় আমরা কি বলছি? রাষ্ট্রায়ত্ত যে সংস্থা, এটা রাষ্ট্রের সম্পদ, বেশিরভাগ টাকা জনগণের টাকা, এগুলো বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। সস্তায় যারা নিচ্ছে, মুনাফা লুটছে, ওখানে যারা কাজ করছে তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে, মজুরি কম দিচ্ছে, বেশি সময় কাজ করার চেষ্টা করছে। সেখানে সংরক্ষণ তারা মানছে না। এখানে আমরা যেটা বলছি, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি পুঁজির হাতে দেওয়া বন্ধ করো। যেগুলো দিয়েছ লাভজনক, সেগুলোকে ফিরে আনার চেষ্টা করো। সেখানেও শূন্যপদ আছে, পূরণ করো। এবং এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিয়োগ যখনই হবে, সংরক্ষণ মানতে হবে। উপজাতিদের সংরক্ষণ, তপশিলীদের সংরক্ষণ, ওবিসিদের সংরক্ষণ মানতে হবে। কেন তারা মানবে না? এটা আমাদের দাবি। এবং একই সঙ্গে আমরা যেটা বলছি, কৃষক জনসাধারণ উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, লড়াই চলছে। একদিকে উৎপাদিত ফসলের ন্যায্য দাম দিতে হবে, তার হাতে পয়সা আসবে, সে বাজারে যাবে, বিক্রি করবে, এবং অর্ধাহারে দিন কাটা,
সে তো ব্যাংকে টাকা জমা রাখতে যাবে না, বাজারে যাবে তার প্রয়োজনের সামগ্রী কিনবার জন্য। চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে যোগান দেওয়ার প্রশ্ন আসবে, যোগান দেওয়ার প্রশ্ন আসলে পর যে কারখানা বন্ধ হয়ে গেছে, উৎপাদিত সামগ্রী বিক্রি হচ্ছে না, মানুষের হাতে পয়সা নাই, রোজগার নাই, অর্থনীতিতে মন্দা চলছে, সেরকম জায়গায় এই বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো খুলবে। সেখানে যে শ্রমিকরা কাজ হারিয়েছে, আপনার ঘরের ছেলে মেয়ে আছে, তারা সেই কাজ ফিরে পাবে, নতুন করে কারখানা হবে, নতুন উৎপাদন বাড়বে। তাতে যারা পাশ করে বসে আছে, শুধু কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরি, তার মধ্যে ভিত্তি করে আমরা যদি বেকার সমস্যার চিন্তা করি, ঠিক হবে না। ওই জায়গাতেও তাদের কাজের সংস্থানের ব্যবস্থা করতে হবে। তবে একদিকে কৃষকের সমস্যার সুরাহা যেমন হবে, অন্যদিক থেকে বেকার সমস্যার সুরাহার ক্ষেত্রে একটা দারুণ পরিমণ্ডল তৈরি হবে। সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতির মধ্যে একটা মৌলিক পরিবর্তন সেখানে সৃষ্টি করা যাবে। এগুলো আমরা বামপন্থীরা, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলছে। এই যে লোকসভা নির্বাচন, তাতেও আমাদের যে নির্বাচন ইস্তেহার, সেই ইস্তেহারের মধ্যে আমরা এই কথাগুলো সেখানে উল্লেখ করার চেষ্টা করেছি। ইন্ডিয়া ব্লক কেন্দ্রের সরকার তৈরি করবে, সবাই বেকার সমস্যার সমাধানের কথা বলছেন, কিভাবে করবেন কিভাবে করবেন না সবাই বিস্তৃত করে বলছেন না। আমরা বলছি ওই মনোরঞ্জন তালুকদারকে যদি চিঠি আপনারা পাঠাতে পারেন, এই যে দৃষ্টিভঙ্গি আমাদের নির্বাচন ইস্তেহার আমরা উল্লেখ করেছি, এই দৃষ্টিভঙ্গি নিয়েই ইন্ডিয়া ব্লকের সরকার তৈরি হলে পর তার উপর পার্লামেন্টের ভেতরে বাইরে চাপ সৃষ্টি করবেন। অবিলম্বে এই পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যা থেকে বেরিয়ে আসবার রাস্তাকে প্রশস্ত করুন। এর জন্য নির্বাচনের জয়ই শেষ লড়াই না, জয়ের পরে আরেকটা নতুন লড়াই শুরু হবে। এটা পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে। এই জ্বলন্ত বেকার সমস্যার সুরাহার সমাধানের জন্য, কৃষকদের সমস্যার সুরাহার সমাধানের জন্য, জিনিসপত্রের দরদাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করার যে প্রশ্ন, সেই প্রশ্নে বিকল্প। কাজে এই কথাগুলো বাদ দিয়ে আমরা যদি বলি দেশ আর রাষ্ট্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অনেকে বলবেন সবই তো বুঝলাম, কিন্তু বাঁচতে তো আগে হবে, পেটের ক্ষুধা তো নিবৃত্ত হচ্ছে না। এই কারণে দুটো জিনিসকে একসাথে মিলিয়ে আমরা বলছি, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নাই। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই কেন্দ্রের বিকল্প সরকার তৈরির কথা বলা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যে ইস্তেহার 41-42 মিনিট বক্তৃতা করলেন, কিচ্ছু বলেন। আপনারা শুনছিলেন হেমন্ত বলছিলেন নরেন্দ্র মোদীর সম্পর্কে বিভাজনের রাজনীতি, যেতে যেতে এখন হিন্দু মা বোনদের সোনা দানা, এমনকি তাদের যে বিয়েতে এটা মঙ্গলসূত্র, আমার এই সম্পর্কে ধারণা খুব বেশি নেই, এই মঙ্গলসূত্র নিয়ে পর্যন্ত বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আর এগুলো সমস্যা আমাদের কাছে। আপনি জিনিসপত্রের দাম কমাবার কথা বলুন, বেকার সমস্যার সমাধানের কথা বলুন, আপনি কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, কথা বলুন। প্রতিশ্রুতি দিয়েছেন, রক্ষা করেননি, প্রতিশ্রুতির খেলাপ করেছেন, প্রতারণা করেছেন, প্রবঞ্চনা করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনের আগে আন্দোলনটা থেকে তুলবার জন্য। কিছু করছেন না তো কেন? আপনাকে বলি, উল্টো নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র্য হরণ করে বদলদাবা করেছে। বিচার ব্যবস্থা আর যেখানে মানুষ কোনো জবাব পায় না, বাধ্য হন সেখানে যেতে তাকেও প্রভাবিত করবার চেষ্টা করছেন। বিরোধিতা করলে পর ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন সত্তা নিয়ে এই সংস্থা যাতে কাজ করতে পারে, আমাদের সংবিধান তার জন্ম দিয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যারা এই দপ্তরটা দেখেন, তাদের কতগুলো স্বাধীন সত্তা আছে। সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, কতগুলো স্বাধীন সত্তা আছে। অন্যায় বেবিচারি কাজ করলে পর তার তদন্ত করে দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এগুলোকে বিরোধীদেরকে, বিজেপির বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে বাছাই করে করে নেতৃস্থানীয় সংগঠক তাদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে, তাদেরকে জেলখানায় পাঠাচ্ছে। আপনারা জানেন
দিল্লির প্রধানমন্ত্রী আপনার নেতা তাকে জেলখানায় পুরে রেখেছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকে জেলখানায় পুরে রেখেছে। আপনার নেতা তিনি লড়াই করছেন বিজেপির বিরুদ্ধে, অপরাধ না, তার বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তথ্য ভিত্তিক প্রমাণ করবার মতো এমন কোন বিষয় উপস্থিত করতে পারছেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গিতে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে রাখবার একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত। কি শ্রমণ দিয়েছিলেন? এবার 400, বিজেপি 370, আর তাদের সঙ্গে নাকি আরো 31টা দল আছে, তারা বাকি 30 সবটা মিলিয়ে 400। এই 400 উদ্দেশ্যটাকে সংবিধান পরিবর্তন করতে গেলে পরে এই সংখ্যা চাই। এটা যখন বলতে শুরু করেছে তখন একটু পিছিয়ে যেতে আরম্ভ করেছে। আমি পেছন দিকে যেতে চাইছি। 2 দফা ভোট হয়েছে। প্রথম দফায় 102, দ্বিতীয় দফায় 88, 190 আসনের ভোট হয়ে গেছে। সব মিলিয়ে ভোট হবে 543 আসনে, 1/3 বেশি আসনের ভোট কিন্তু হয়ে গেল। আমার কথা বলছি না, এই সময়ের মধ্যে দুটো ভোট হয়ে যাওয়ার পর যারা রাজনীতির চর্চা করেন, সক্রিয় রাজনীতি করেন না, দলীয় রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি নিয়ে চর্চা করেন, বিশ্লেষক, খবরাখবর সংগ্রহ করেন, তথ্য তল্লাশি করেন, মূল্যায়ন করার চেষ্টা করেন, তাদের যে বক্তব্য প্রচার মাধ্যমে এই সময়ের মধ্যে বেরিয়ে আসছে। কি বলছে? 102 প্রথম দফার যে ভোট হল তার 48 ঘন্টার ব্যবধানে তারা বললেন 2019-এ বিজেপি পুলওয়ামার ঘটনাকে ভিত্তি করে সাম্প্রদায়িকতার আগুন উস্কে দিয়ে যেভাবে কেল্লার ফতে করেছিল এবং প্রথম দফায় 102টা আসনে ভোট হলো, তাতে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন পেয়েছিল, এবার যে ভোট হলো এই 48 ঘন্টার ব্যবধানে নানা দিক থেকে তথ্য তল্লাশি করে যা তাদের হাতে এসছে তারা বলছেন এটা 2019 হবে না, বিজেপির আসন কমবে। বিজেপি জোর করে বলতে পারছে না যে না আমাদের পূর্ণ আসন থাকবে অথবা আমরা বেশি আসন পাবো, বেশি আসন না পেলে 400 আসন কি করে পাবেন বলতে পারছে না। দ্বিতীয় দফার ভোট 88টা ভোট এটাও সম্পন্ন হয়েছে, তারপরেও আবার 3 দিন 4 দিনের ব্যবধানে মূল্যায়ন বেরিয়েছে। সেই মূল্যায়নে তারা বলছেন এর মধ্যে কোনো ফারাক নাই। প্রথম দফার 102টাতে যা আমাদের মূল্যায়ন, দ্বিতীয় দফার 88টা আসলেও আমাদের মূল্যায়নের মধ্যে কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন আমরা দেখছি না। এখানেও 2019-এ এই আসন বলতে বিজেপি যতটা আসনে জয়যুক্ত হয়েছিল ততটা আসন বিজেপি ধরে রাখতে পারবে না। তাহলে এই 190টা আসন, 1/3 আসন ভোট হয়ে গেছে অসবন্ধে, এখানেই বিজেপি ইতিমধ্যে আসন হারাতে শুরু করেছে। যারা মূল্যায়ন করছেন তারা কি বলছেন? হিন্দু ভাষী অঞ্চলগুলো, রাজ্যগুলো, সেখানে বিজেপি 2024-এর নির্বাচনে তার পুরনো আসন ধরে রাখতে পারবে না। সেখানে 2টা 4টা 5টা 10টা 15টা 20টা করে আসন কমতে বাধ্য কমবে এবং এগুলোকে পুষিয়ে দেওয়ার জন্য দক্ষিণ এশিয়ার জন্য, অহিন্দি ভাষী দেওয়ার জন্য সেই জায়গায় বিজেপি থাবা বিস্তার করবার চেষ্টা করেছে নানা পদ্ধতিতে, জোটজোট তৈরি করে ক্ষমতা যারা আছেন, অধিকাংশ আসন যারা দখল রেখেছেন তাদের কাছ থেকে ছিনিয়ে আনবার জন্য। ইতিমধ্যে যা দেখা গেল সেই জায়গায় এই 2 দফায় দক্ষিণে 2টা 3টা বড় বড় রাজ্যের ভোট সম্পন্ন হয়ে গেছে। সেখানে বিজেপির দাঁত ফুটাবার কোনো ব্যবস্থা হয়নি, বরং উল্টো হিন্দি ভাষী রাজ্যে তাদের আসন একটার পর একটা তারা হারাচ্ছে। তাহলে কি করে 400 হবে, কি করে 370 হবে? দেখবেন এখন প্রধানমন্ত্রী 400 পার আর বলে না,
বলবার সাহস হারিয়ে ফেলেছে। কেন? এই 10 বছরে তাদের কাজ, জনগণিত ভূমিকা, আমি এগুলো উল্লেখ করার চেষ্টা করলাম। এই বিরুদ্ধে আন্দোলন করবার চেষ্টা করলে পর হিন্দু মুসলমান বিভাজন তৈরি করে মানুষের ঐক্যকে ধ্বংস করবার চেষ্টা করেছে, দাঙ্গা বাঁধিয়েছে। দাঙ্গা বললে ভুল হবে, একতরফা সংখ্যালঘুদের বিরুদ্ধে, সংখ্যালঘু দুর্বৃত্তদের, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, তারা ব্যবহার করে কুদল করার চেষ্টা করছে একটার পর একটা রাজ্যে। এটা একে মোকাবেলা করেও মানুষ যখন লড়াই করছে, তখন যখন বুঝতে পারছে এই ধর্ম বর্ণের কথা বলা হবে না, তখনই গণতন্ত্রের উপর আক্রমণ করছে। এবং এই আক্রমণ যেতে 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 সংবিধানের বিরুদ্ধে একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে কায়েম করতে যাচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে দেশিবাদ, একমেব অদ্বিতীয়, একজনই নেতা, একাই রাষ্ট্র, পূবকে পশ্চিম বলবেন, উত্তরকে দক্ষিণ বলবেন, আমকে কাঁঠাল বলবেন, এটাই বলতে হবে, এটাই ঠিক। এর বিরুদ্ধে কথা বলবেন, রাষ্ট্রদ্রোহী, জেলখানা ছাড়া কোনো জায়গায়, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের ত্রিপুরা। বিজেপি সরকার আসার পর থেকে এই 6 বছরে এই কাজটা করছে। ত্রিপুরাকে বৃক্ষণাগারের মতো বানিয়ে ওখানে যদি সাফল্য অর্জন করতে পারে, সারা দেশে এটাকে ছড়িয়ে দেবে। 2024 নির্বাচনে নির্বাচকদের বিভ্রান্তি বা ভুলের সুযোগ নিয়ে যদি বিজেপি আবার সরকার আসতে পারে, এই নির্বাচন এই কারণে গুরুত্ব। কিন্তু লক্ষ্য করার বিষয়, এই যে 27-28টা দল একসাথে হয়েছে, এই দলগুলো একসাথে হওয়ার পর থেকে কি করে ভেতর থেকে বাইরে থেকে তাকে ভাঙা যায়, তার চেষ্টায় নরেন্দ্র মোদী ব্যস্ত, কিন্তু সুবিধা করতে পারে। এই ভারতবর্ষে প্রায় 32-33টা রাজ্য, 28টা দল, সব দল একরকম চিন্তা করে না। বিজেপির বিরুদ্ধে সব জায়গায় বিরোধীদের একটা প্রার্থী, যতটা বেশি জায়গায় সম্ভব, সব জায়গায় হবে না, এটা ধারণার মধ্যে রেখেই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য করলে পরে দেখা যাচ্ছে অধিকাংশ রাজ্যে, অধিকাংশ আসনে এটা করা সম্ভব হয়েছে, কিন্তু সব জায়গায় এটা করা সম্ভব হয়নি। যেমন আশ্রম করা সম্ভব হয়নি, এই আলোচনা হয়েছে আমার আগে, যারা বলেছেন তারা সবাই এই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করেছে। কিন্তু সামগ্রিকভাবে এটা পরিষ্কার, বিজেপির পক্ষে 24-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে